দেখেন আমরা এই যে কোশ্চেনের কিভাবে ডিজাইন করতে হয়, সার্ভে কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন করতে হয়, যে টেলিফোনিক ইন্টারভিউ, মেইল ব্যাক, ফেস টু ফেস, এই জিনিসগুলো আমরা দেখছি লাস্ট ক্লাসে। আজকে শুরু করবো হচ্ছে যে ডাটা প্রিপারেশন এই জায়গা থেকে। আচ্ছা, দেখেন যে the raw data collected in the survey need to be processed before direct application in the model। মানে হচ্ছে আপনি বিভিন্ন মানুষজনের বাসায় গিয়ে যে র ডাটা বা একদম যে কি বলবো, জাস্ট ফর্মগুলা ফিল আপ করে নিয়ে আসছেন, কোশ্চেনের সার্ভে ফর্মগুলা ফিল আপ করে নিয়ে আসছেন, তার বয়স কত, ইনকাম কত, বাসায় কয়জন ফ্যামিলি মেম্বার আছে, ভেহিকেল ওনারশিপ, তারপর হচ্ছে হাউস ওনারশিপ, এই ইনফরমেশন গুলো আপনি তার বাসা থেকে নিয়ে আসছেন। এখন এই ইনফরমেশন গুলা আনার পরে আপনি ডিরেক্টলি এগুলা ইউজ করতে পারবেন না। আপনাকে হচ্ছে ডাটা আগে ইউজ করার আগে মডেলে অ্যাপ্লাই করার জন্য ডাটাগুলোকে প্রিপেয়ার করতে হবে। This is necessary because of various errors except in the survey, both in the selection of sample houses as well as error in filling details। আচ্ছা দেখেন, যখন আপনি সার্ভে করতেছেন আপনার দুই রকমের এরর হইতে পারে সার্ভে করার সময়। একটা হচ্ছে স্যাম্পল হাউস সিলেকশন, ঠিক আছে? এই স্যাম্পল হাউস সিলেকশনের এররটা কি রকম? মনে করেন কোন একটা জায়গায়, আমি ধরলাম কান্দিরপাড়, কান্দিরপাড়ে 5,000টা ফ্যামিলি আছে বা 5,000টা এরকম পরিবার থাকে। তো এই 5,000 পরিবারের মধ্যে আপনার পক্ষে তো 5,000 পরিবারের সাথে কথা বলা সম্ভব না। আমরা একটা গাইডলাইন দেখছিলাম যে যদি কোনো একটা এরিয়ার পপুলেশন লেস দেন 50,000 হয় তাইলে তার বোধহয় কত পার্সেন্ট জানি 10% হচ্ছে আমাদের এজ এ স্যাম্পল হিসাবে নিতে হবে। আর যদি মোর দেন 10 লাখ হয় তাহলে হচ্ছে কত 1% হচ্ছে স্যাম্পল হিসেবে নিতে হবে। আমরা লাস্ট ক্লাসে একটা গাইডলাইন বোধহয় দেখছিলাম। এখন এই 5,000 বাড়ির 10% আপনি মনে করেন কত হয়, 500 হয় বোধহয়। তো আপনি 500 মানুষজনের সাথে মানে 500টা বাসায় গিয়ে আপনি কথা বলবেন। এই 500 মানুষজনের সাথে কথা বলার সময় এই যে আপনি 500টা এজ এ র্যান্ডমলি স্যাম্পল হাউস হিসেবে সিলেক্ট করছেন, ওইখানে আপনার ইরর হইতে পারে। ইররটা কি রকম আমরা একটু পরে দেখতেছি। তো যদি ইরর হয় তাহলে ইরর কারেকশন করতে হবে। আরেকটা ইরর বা আরেকটা ভুল হইতে পারে সার্ভে ফর্ম গুলা ফিল আপ করার সময়। এই যে আপনি সার্ভে ফর্ম গুলাতে ডিটেলস ফিল আপ করতেছেন, বয়স কত, ড্রাইভিং লাইসেন্স আছে নাকি নাই, গাড়ি আছে নাকি নাই, ইনকাম কত, সে কি স্টুডেন্ট নাকি সে চাকরিজীবী, মানে এই ইনফরমেশন গুলা ফিল আপ করার সময় ইরর হইতে পারে। তার মানে একটা হচ্ছে স্যাম্পল হাউস সিলেকশনের ইরর, একটা হচ্ছে সার্ভে ফর্ম ফিল আপ করার সময় ইরর। তো এই ধরনের ইরর বা এই ধরনের ভুলগুলা হয়েছে নাকি হয় নাই, এগুলা যদি হয়ে থাকে তাহলে কি করতে হবে? অবভিয়াসলি এই র ডাটা গুলা মডেলে অ্যাপ্লাই করার আগে কারেকশন করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন যে ইন দিস সেকশন উই উইল ডিসকাস 3 অ্যাসপেক্টস অফ ডাটা প্রিপারেশন, ঠিক আছে? মানে এখানে হচ্ছে ডাটাগুলাকে প্রিপেয়ার করার জন্য 3টা স্টেপ বা 3টা কি বলবো 3টা দিক তুলে ধরা হবে। দিকগুলা কি কি? একটা হচ্ছে ডাটা কারেকশন, ডাটার মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে ডাটাগুলা কিভাবে কারেক্ট করব। ডাটা এক্সপানশন, আমি ডাটা কালেক্ট করছি এই 5,000 বাছার 10%, মানে হচ্ছে 500টা ফ্যামিলির জন্য। এই 500 ফ্যামিলির ডাটাকে আমি কিভাবে 5,000 ফ্যামিলির ডাটায় কনভার্ট করতে পারবো, এক্সপান্ড করবো ডাটাগুলোকে। সাপোজ আমি 500টা বাসায় গিয়ে কথা বলছি, 500টা বাসায় গিয়ে কথা বলে জানতে পারছি যে ওই পার্টিকুলার জোন থেকে, ধরেন কান্দিরপাড়, এরকম প্রতিদিন 500টা ফ্যামিলি থেকে 5,000, 5,000 না ধরলাম 7,000 ট্রিপ প্রডিউস হয়, ঠিক আছে? এখন এই 7,000 ট্রিপ প্রডিউস করতেছে 500টা ফ্যামিলি, বাট অরিজিনালি কান্দিরপাড়ে আছে কতগুলো, কতগুলো ফ্যামিলি আছে? 5,000 ফ্যামিলি আছে। এখন তাইলে এই যে 7,000 সংখ্যাটা, এটা তো আসলে 5,000 ফ্যামিলি ট্রিপকে রিপ্রেজেন্ট করতেছে না। তাহলে এই 7,000 এই সংখ্যাটাকে কি করতে হবে? এটাকে এক্সপান্ড করে এই 5,000 ফ্যামিলি ট্রিপে কনভার্ট করতে হবে। এই যে কিভাবে হচ্ছে আপনি আপনার ডাটাকে এক্সপান্ড করতে পারবেন, এই ডাটা এক্সপানশনে আমরা এটা দেখব। আর ডাটা ভ্যালিডেশন, মানে আপনি যে ডাটাগুলো কালেক্ট করছেন ডাটাগুলো কি ভ্যালিড নাকি ইনভ্যালিড, এটা বুঝবেন কিভাবে?
ডাটাগুলো কি আসলে ঠিক আছে না ডাটার মধ্যে ভুল টুল আছে, এটা কেমনে বুঝবেন? এটা বোঝার জন্য হচ্ছে ডাটা ভ্যালিডেশনের জন্য কিছু নিয়ম কানুন আছে, চেক করে দেখতে হবে যে ডাটাগুলো আসলে ভ্যালিড না ইনভ্যালিড। ঠিক আছে, সহজ নিয়ম কানুন। এখন দেখেন ডাটা কারেকশন, প্রথমে হচ্ছে এই ডাটা প্রিপারেশনের প্রথম কাজটা কি, আমাদের ডাটা কারেকশন করতে হবে। তো দেখেন ডাটা কিভাবে কারেকশন করব। Various studies have identified few important errors that need to be corrected are as listed below. মানে ডাটা কারেকশনের যে মেইন টাইপের কারেকশন গুলা বা মানে কি বলবো, ইম্পর্টেন্ট ইরর, মানে মানে মানুষ সবসময় নর্মাল যে ভুলগুলা করে বা বেশিরভাগ ক্ষেত্রে যে ভুলগুলা করে থাকে, এবং এই ভুলগুলা কি, এই ভুলগুলা কিভাবে ঠিক করতে হবে বা কোথায় কি খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলো হচ্ছে দেখেন যে হাউস হোল্ড সাইজ কারেকশন। এটা হচ্ছে দেখেন যে ইট মে বি পসিবল দ্যাট ওয়াইল চুজিং দ্য র্যান্ডম স্যাম্পলস one may choose either larger or smaller than average size of the population as observed in the census data and correction should be made accordingly. মানে হচ্ছে এই যে আমি বললাম যে কান্দির পারে মনে করেন ফ্যামিলি আছে 5,000টা, এই 5,000 ফ্যামিলির 10% কত হয়, 500 হয়। আমি 500টা ফ্যামিলির সাথে কথা বলবো। এখন এই যে 5,000 ফ্যামিলি আছে, 5,000 ফ্যামিলির কোন ফ্যামিলিতে মনে করেন ফ্যামিলি মেম্বার 4 জন, কোনটাতে 5 জন, কোনটাতে 6 জন। বাট আমি যদি এভারেজ করি, তাহলে এভারেজে এই 5,000 ফ্যামিলিতে মনে করেন 5 জন করে ফ্যামিলি মেম্বার আছে। অন অ্যান এভারেজ ফ্যামিলি মেম্বার কয়জন করে আছে? ফ্যামিলি মেম্বার আছে হচ্ছে 5 জন করে। বাট আপনি যখন এই 5,000 ফ্যামিলি থেকে 500 ফ্যামিলি এজ এ স্যাম্পল হিসেবে সিলেক্ট করে এই 500 ফ্যামিলির সাথে কথা বললেন, আপনি দেখলেন যে এই 500 ফ্যামিলির মধ্যে অনেকগুলো ফ্যামিলিতেই অ্যাকচুয়ালি আসলে 5 জন ফ্যামিলি মেম্বার নাই। কোথাও আছে 2 জন, কোথাও আছে 3 জন, কোথাও আছে 6 জন, কোথাও আছে 7 জন, কোথাও আছে 8 জন। তার মানে আপনার এই যে এভারেজ ফ্যামিলি মেম্বার বা এভারেজ যে ফ্যামিলি সাইজ বা এভারেজ যে হাউস হোল্ড সাইজ, এটাও বলতে পারেন যে এভারেজ যে আপনার হাউস হোল্ড সাইজ, এটা ছিল কত, 5। এইটাকে আসলে মানে আপনি যে 500 স্যাম্পল র্যান্ডমলি সিলেক্ট করছেন, কোনোটাতে 1 জন, কোনোটাতে 2 জন, কোনোটাতে 6 জন, কোনোটাতে 7 জন, কোনোটাতে 10 জন, এরকম ফ্যামিলি মেম্বার হওয়াতে আপনার যে এভারেজ সাইজ 5, এইটা আসলে রিপ্রেজেন্ট হচ্ছে না। তো আপনাকে যেটা করতে হবে, যদি কোথাও দেখেন যে আপনার এভারেজের চাইতে কম আছে ফ্যামিলি মেম্বার, সেখানে হচ্ছে এটাকে 5 জনে কনভার্ট করার জন্য কারেকশন অ্যাপ্লাই করতে হবে। কোথাও যদি দেখেন যে এভারেজের চাইতে বেশি আছে ফ্যামিলি মেম্বার, 10 জন আছে, তাহলে এটাকে এভারেজে কনভার্ট করার জন্য কারেকশন অ্যাপ্লাই করে এটাকে কমাইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে হাউস হোল্ড সাইজ কারেকশন। তো আই হোপ যে এই টাইপের কারেকশনটা বুঝতে পারছেন। আর সেকেন্ড টাইপটা হচ্ছে কি, সোশিও ডেমোগ্রাফিক কারেকশন। দেখেন, it is possible that there may be differences between the distribution of the variables sex, age, etc. Between the survey and the population as observed from the census data. আচ্ছা, this correction is done after the household size correction. আচ্ছা, দেখেন সেন্সাস ডাটা হচ্ছে সরকারের কাছে আগের থেকে ওই এলাকার মানুষজন সম্পর্কে যে ডাটা আছে, সিটি কর্পোরেশন হইতে পারে, ওয়ার্ড কমিশনার হইতে পারে। তো এই ডাটাগুলোকে বলা হচ্ছে পলিটিক্যাল ডাটা বা সেন্সাস ডাটা, মানে পলিটিক্যাল কোনো অর্গানাইজেশন বা সরকার বা গভর্নমেন্ট যে ডাটাগুলো হচ্ছে আমাদের কাছ থেকে আমাদের সম্পর্কে কালেক্ট করে রাখছে। এখন সাপোজ আমি কান্দির পারে 5টা ফ্যামিলির সাথে কথা বলবো যে তাদের ফ্যামিলি মেম্বারদের বয়স কত, তারা পুরুষ নাকি মহিলা, তাদের আহ তারা কি পড়ালেখা করে নাকি চাকরি করে, মানে এই ধরনের ইনফরমেশন গুলোকে বলা হচ্ছে ডেমোগ্রাফিক ইনফরমেশন। ঠিক আছে, এগুলাকে কি বলে, ওইদিন একদিন বলছিলাম মনে, এগুলাকে বলা হচ্ছে ডেমোগ্রাফিক ইনফরমেশন। তো এই ডেমোগ্রাফিক ইনফরমেশন গুলো যখন আপনি কালেক্ট করতেছেন, সাপোজ আপনাদের ক্লাসে আছেন আপনারা 20 জন, আমি আপনাদের 20 জনের বাসায় গিয়ে আমি সাপোজ মনে করেন গেলাম হচ্ছে ঝলকের বাসায়। আমি ঝলকের বাসায় গিয়ে জিজ্ঞেস করলাম যে মানে ঝলককে জিজ্ঞেস করলাম ওর বয়স কত, তারপর ওর ছোট ভাইয়ের বয়স কত, ওর বাসায় যদি আরো অন্য কোনো ফ্যামিলি মেম্বার থাকে ওনাদের বয়স কত, তারপরে ওর বাসায় কয়জন পুরুষ কয়জন মহিলা, আমি এই ইনফরমেশন গুলো মনে করেন কালেক্ট করলাম। এখন ও যে এলাকায় থাকে ওই এলাকার ওয়ার্ড কমিশনার বা সিটি কর্পোরেশনের কাছেও তো এই ইনফরমেশন গুলো আছে। তো যেটা করতে হবে, ক্রস চেক করে দেখতে হবে, আমি কথা বলে দেখছি যে ওর বাসায় 2 জন পুরুষ বা 3 জন পুরুষ বা 2 জন মহিলা, প্লাস ওদের বয়স হচ্ছে ঝলকের বয়স মনে করেন যে 23 বা 24 বছর।
তারপর মনে করেন যে আমি দেখলাম আমার ছোট ভাইয়ের বয়স হচ্ছে 15 বছর 16 বছর, এরকম করে আমি প্রত্যেকের বয়স নিয়ে আসছি কালেক্ট করে। তো আমাকে যেটা করতে হবে, ওই সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কমিশনের কাছে যে ডাটা সেটার সাথে ক্রস চেক করে দেখতে হবে যে ডাটাগুলো মিলতেছে কিনা। ঠিক আছে, মানে ম্যাচ, মানে ক্রস চেক করে জাস্ট মিলাই দেখতে হবে, এটাকে বলা হচ্ছে সোশিও ডেমোগ্রাফিক কারেকশন। আচ্ছা, আমি জানি না আপনারা আমার কথা শুনতেছেন কিনা, আজকে কিন্তু অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় জিজ্ঞেস করবো যে হাউস হোল্ড সাইজ কারেকশন মানে কি জিনিস, সোশিও ডেমোগ্রাফিক কারেকশন কি জিনিস। স্যার জিজ্ঞেস করলে তো বলতে পারবো না স্যার। বলতে না পারলে অ্যাটেন্ডেন্সও দিতে পারবো না স্যার। এজন্য একটু মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনলে তো বলতে পারবেন ইনশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনেন, মানে মিউট করে দিয়ে ঘুমে যায়েন না। দেখেন, নন রেসপন্স কারেকশন, it is possible that there may not be a response from many respondents, possible because they are on travel every day. Correction should be made to accommodate this after the previous two correction. আচ্ছা, নন রেসপন্স কারেকশনটা কি জিনিস? এটা হচ্ছে মনে করেন আপনি ওই যে কান্দির পাড়ের 5,000 ফ্যামিলির 10%, 500 ফ্যামিলির সাথে কথা বলবেন চিন্তা করছেন। এই 500 ফ্যামিলির বাসায় আপনি যখন যাবেন, এমনও তো হইতে পারে যে বাসায় আজকে ফ্যামিলি মেম্বাররা কেউ নাই, বাসায় তালা মারা, হইতে পারে না? হইতে তো পারে। তার মানে আপনি যে 500 ফ্যামিলি স্যাম্পল বা 500 ফ্যামিলির সাথে কথা বলবেন চিন্তা করছেন, দেখা গেল এই 500 ফ্যামিলির মধ্যে আপনি 350টা ফ্যামিলির সাথে কথা বলতে পারছেন, আর বাকি 150 ফ্যামিলির সাথে আপনি কথা বলতে গিয়ে দেখছেন যে বাসায় কেউ ছিল না, বাসায় তালা মারা ছিল। এই যে 150টা হচ্ছে নন রেসপন্সিভ ফ্যামিলি আছে, ঠিক আছে? এই নন রেসপন্সিভ ফ্যামিলি গুলোর জন্য হচ্ছে একটা কারেকশন অ্যাপ্লাই করতে হয়, এটাকে বলা হচ্ছে নন রেসপন্স কারেকশন। এবং এটা হচ্ছে প্রিভিয়াস টু কারেকশন, মানে হচ্ছে হাউস হোল্ড কারেকশন আর কি একটা জিনিস কি ছিল, একটা হচ্ছে হাউস হোল্ড সাইজ কারেকশন আর এরপর একটা ছিল ডেমোগ্রাফিক ডাটা কারেকশন। এই দুইটা কারেকশনের পরে হচ্ছে এই নন রেসপন্স কারেকশনটা করতে হয়। এবার 4 নম্বরটা দেখেন, নন রিপোর্টেড ট্রিপ কারেকশন। আচ্ছা, এরকমও তো হইতে পারে যে সাপোজ এটা হচ্ছে আদনানের বাসা, আমি আদনানের বাসায় গিয়ে কথা বললাম যে আদনান তোমার বাসা থেকে প্রতিদিন কয়টা ট্রিপ প্রডিউস হয়? ও বললো যে স্যার সকালবেলা আমি বায়ুস থেকে সকালবেলা আমি বাসা থেকে বায়ুসতে যাই একটা ট্রিপ, আমার আব্বু হচ্ছে বাসা থেকে অফিসে যায় আরেকটা ট্রিপ, আমার আম্মু হচ্ছে অফিসে যায় আরেকটা ট্রিপ, আমার ছোট ভাই হচ্ছে স্কুলে যায় আরেকটা ট্রিপ। তারপর ও বললো যে এই আমাদের বাসা থেকে, এই আমার বাসা হচ্ছে কান্দির পাড়ে, আমার বাসা থেকে প্রতিদিন সকালবেলা হচ্ছে তাহলে কয়টা ট্রিপ প্রডিউস হচ্ছে? 4টা। এখন দেখা গেল যে ওর বাসায় ওর আরেকটা কোনো ফ্যামিলি মেম্বার আছে, মনে করেন ওর ছোট ভাই বা বোন, এরা হচ্ছে সকালবেলা হয়তো মানে কোনো কি বলবো স্কুল কলেজ বা এরকম অফিসে যাচ্ছে না, বাট মনে করেন কোন একটা রিলেটিভের বাসায় ঘুরতে যাচ্ছে, ঠিক আছে? এবং ওইটা হচ্ছে একটা ট্রিপ হওয়ার জন্য যে পরিমাণ ডিস্টেন্স কভার করা লাগে, আমরা জানি কত কিলোমিটার না জানি একটা ভ্যালু দেখছিলাম, ভ্যালুটা এই পিডিএফ এর মধ্যে লিখে আছে যে একটা ট্রিপ হইতে হইলে মিনিমাম কতটুকু ডিস্টেন্স কভার করতে হবে। তো সে মনে করেন ওই ডিস্টেন্সটুকু কভার করতেছে, কিন্তু আদনান আমাকে বলার সময় ভুলে হচ্ছে ওই ট্রিপের কথাটা বলে নাই। ও মানে ও মনে করছে আচ্ছা ঠিক আছে আমার ছোট ভাই তো এরকম ঘুরতে যাচ্ছে আত্মীয়ের বাসায়, এটা তো ট্রিপ নাও নাও হইতে পারে, এটা এটা তো তেমন কিছু ইম্পর্টেন্ট না। এরকম যে নন রিপোর্টেড ট্রিপ গুলো আছে যেগুলোকে আপনারা অত একটা ইম্পর্টেন্স না দিয়ে এগুলোকে আসলে মানে ইনফরমেশন দেওয়া হয় না, এই নন রিপোর্টেড ট্রিপ গুলোর জন্য কারেকশন অ্যাপ্লাই করতে হয়। যে দেখেন, ইন মেনি সার্ভেস পিপল আন্ডারএস্টিমেট দ্য নন ম্যান্ডেটরি ট্রিপ and the actual trips will be much higher than the reported one. মানে নন ম্যান্ডেটরি যে ট্রিপ গুলো আসলে ইম্পর্টেন্ট না বা ম্যান্ডেটরি না, দেখা যাচ্ছে আজকে ওর ছোট ভাই এরকম বাসা থেকে বেরোয় ঘুরতে যাচ্ছে কোথাও, কিন্তু আসলে প্রতিদিন সে যায় না। এই জন্য মানে ওর ফ্যামিলি, আদনানের ফ্যামিলি আমাকে ইনফরমেশন দেওয়ার সময় এই একটা পার্টিকুলার ট্রিপ মিস করে গেল। এরকম পার্টিকুলার ট্রিপ মিস করতে করতে সবাই যদি এরকম পার্টিকুলার ট্রিপ মিস করে, দেখা যাবে যে অনেকগুলো ট্রিপ মিস হয়ে যাচ্ছে। তো এরকম নন রিপোর্টেড ট্রিপ গুলোর জন্য কারেকশন অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট কারেকশন নিড টু বি অ্যাপ্লাইড ফর দিস, ঠিক আছে? গেল, এই গেল আমাদের হচ্ছে কি আমাদের ডাটা প্রিপারেশনের প্রথম প্রথম যে স্টেপটা ডাটা কারেকশন গেল, ঠিক আছে? এখন হচ্ছে আমরা ডাটা এক্সপানশন করব। ওই যে বলছিলাম 5,000 ফ্যামিলির মধ্যে 500 ফ্যামিলির জন্য ডাটা পাইছি, বাট বাকি যে আমার আরো 4,500টা ফ্যামিলি আছে এরা তো আসলে ডাটার মধ্যে নাই। আমি এই 500 ফ্যামিলির ডাটাকে এক্সপান্ড করে কিভাবে 5,000 ফ্যামিলিতে কনভার্ট করতে পারি, ছোট্ট একটা সূত্র আছে, ছোট্ট একটা কাজ করলেই আপনাদের দেখবেন এটা কনভার্সন ফ্যাক্টরটা পেয়ে যাবেন। সহজ জিনিস।
এখান থেকে ছোট্ট একটা ম্যাথ পরীক্ষাতে আসতে পারে এই স্যাম্পল এক্সপানশনের। আমি আমার মতো কিছু ভ্যালু দিয়ে দিব, আপনাদেরকে হচ্ছে এই সূত্রটা ইউজ করে এক্সপানশন ফ্যাক্টরের মান বের করতে হবে। ঠিক আছে, যে স্যাম্পল এক্সপানশন ফ্যাক্টর এফ আই, আই মানে হচ্ছে জোন নাম্বার। আপনার জোন যদি, আমি যদি আপনার জোনকে 1 নাম্বার জোন দিয়ে ডিনোট করি, তাহলে আপনি বের করবেন এক্সপানশন ফ্যাক্টর ফর জোন 1। আমি যদি আপনার জোনকে কান্দিরপাড় দিয়ে ডিনোট করি, তাহলে আপনি বের করবেন কি এফ কে, মানে এক্সপানশন ফ্যাক্টর ফর কান্দিরপাড়। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এক্সপানশন ফ্যাক্টরের, আচ্ছা মনে করেন আপনার টার্গেট হচ্ছে একটা জায়গায় পপুলেশন, আমি ধরি কান্দিরপাড়, কান্দিরপাড়ের পপুলেশন হচ্ছে কত বললাম, 5000টা ফ্যামিলি থাকে কান্দিরপাড়ে। তো আপনি চিন্তা করছেন আপনি এই 5000 ফ্যামিলির 10% ফ্যামিলিতে গিয়ে কথা মানে কথা বলবেন বা ডাটা কালেকশন মানে ডাটা কালেক্ট করবেন। তাহলে 5000 ফ্যামিলি 10% কত, 500। তাহলে আপনার টার্গেট ফ্যামিলি হচ্ছে কত, এই 5000 ফ্যামিলির মধ্যে 500টা ফ্যামিলি হচ্ছে আপনার টার্গেট, যে আপনি 500 ফ্যামিলির সাথে কথা বলবেন। এখন নন রেসপন্সিভ ফ্যামিলি মানে হচ্ছে এই 500 ফ্যামিলির মধ্যে কিছু ফ্যামিলিতে আপনি গিয়ে দেখছেন যে বাসায় কেউ ছিল না, তালা মারা ছিল, এরকম নন রেসপন্সিভ ফ্যামিলি মনে করেন ছিল 100টা। ঠিক আছে, এখন তাইলে আপনি এই কান্দিরপাড়ের জন্য এক্সপানশন ফ্যাক্টর মানে আপনি এই যে কি বলবো, আপনি ডাটা পাইছেন তাইলে মানে তাহলে রেসপন্সিভ ফ্যামিলি কতগুলা বলুন তো, 400 না? আপনি 400 ফ্যামিলির সাথে ডাটা পাইছেন। এখন এই 400 ফ্যামিলির ডাটাকে আপনাকে যদি 5000 ফ্যামিলিতে কনভার্ট করতে হয়, তাহলে এই 400 ফ্যামিলি থেকে মনে করেন ট্রিপ প্রডিউস হয় 1000টা। এই 1000কে যদি আমি একটা এক্সপানশন ফ্যাক্টর এফ কে, কান্দিরপাড়ের জন্য কে লিখছি, এফ কে দিয়ে গুণ করি, তাহলে তো আমি কি পাবো, এই 5000 ফ্যামিলি থেকে যতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে ওই সংখ্যাটা আমি পেয়ে যাব। এখন এই যে এক্সপানশন ফ্যাক্টর এফ কে, এই এক্সপানশন ফ্যাক্টরের মানটা কিভাবে বের করতে হয় এটাই আমরা এখন দেখব। দেখেন এই যে এক্সপানশন ফ্যাক্টর এফ সমান সমান হচ্ছে a ডিভাইডেড বাই b মাইনাস d। এ হচ্ছে, এখানে দেখেন লেখা আছে যে a ইজ দ্য টোটাল নাম্বার অফ হাউসহোল্ড ইন দ্য অরিজিনাল পপুলেশন লিস্ট। তার মানে আমাদের এর মান হচ্ছে কত, 5000, যেটা হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার অফ ফ্যামিলি বা অ্যাকচুয়াল নাম্বার অফ হাউসহোল্ড যেটা হচ্ছে ওই এলাকাতে আছে। বি দেখেন, বি হচ্ছে ইজ দ্য টোটাল নাম্বার অফ অ্যাড্রেস সিলেক্টেড অ্যাজ দ্য অরিজিনাল স্যাম্পল। বি হচ্ছে আপনার যে টার্গেট ফ্যামিলি নাম্বার, আপনি যে ঠিক করছেন আমি এতগুলা ফ্যামিলিতে যাব, এতগুলা ঠিকানায় আমি যাব, এটা হচ্ছে বি। তাহলে আপনাদের বি এর মান কত, বি এর মান হচ্ছে 500, যেটা আপনি টার্গেট করছেন আপনি যতগুলো ফ্যামিলিতে যাবেন। আর ডি দেখেন, ডি ইজ দ্য নাম্বার অফ স্যাম্পল ওয়্যার নো রেসপন্স ওয়াজ অবটেইনড। তার মানে ডি এর মান হচ্ছে কি, যতগুলা ফ্যামিলিতে আপনি কোনো রেসপন্স পাননি, তার মানে ডি এর মান হচ্ছে 100। তাহলে আমরা যদি আমাদের আজকের এই ভ্যালুগুলোর জন্য এফ এর মান বাইর করতে যাই ফর কান্দিরপাড়, এফ কে সমান সমান তাহলে কত হবে, 5000 ডিভাইডেড বাই 500 মাইনাস 100। এটাই হচ্ছে আমাদের এফ কে এর মান। এবার মানটা যতই আসুক, এটাই হচ্ছে এক্সপানশন ফ্যাক্টর। তার মানে এই 400 হাউসহোল্ড থেকে আমি যেই নাম্বার অফ ট্রিপ বা যতগুলো নাম্বার অফ ট্রিপ পাবো, ওই সংখ্যাটাকে আমি এই নাম্বার অফ ট্রিপ, আমি যদি এই সংখ্যাটাকে এই এক্সপানশন ফ্যাক্টরের যে ভ্যালুটা পাইলাম এই 5000 ডিভাইডেড বাই 500 মাইনাস 100 করে এটা দিয়ে মাল্টিপ্লাই করলেই আমি 400 ফ্যামিলির যে নাম্বার অফ ট্রিপটা পাইছি এটাকে হচ্ছে 5000 ফ্যামিলিতে কনভার্ট করে ফেলতে পারতেছি। আই হোপ বুঝতে পারছেন যে স্যাম্পল এক্সপানশন কিভাবে করতে হবে। আচ্ছা, স্যাম্পল এক্সপানশন বুঝলাম আশা করি। এবার দেখেন যে ভ্যালিডেশন অফ রেজাল্ট। আপনি হচ্ছে মানুষের বাসায় গিয়ে গিয়ে ডাটা নিয়ে আসছেন, এখন ডাটাগুলো কি আসলে ভ্যালিড নাকি ইনভ্যালিড, মানে ডাটাগুলো আসলে কি ইউজ করা যাবে নাকি যাবে না, এটা আপনি বুঝবেন কিভাবে, এটা বুঝার কি কোনো উপায় আছে? দেখেন in order to have confidence on the data collected from a sample population,
3 ভ্যালিডেশন টেস্ট আর অ্যাডপ্টেড ইউজুয়ালি। আচ্ছা, এই ভ্যালিডেশনটা আসলে কেন করতে হবে? মনে করেন আপনি একটা অফিসে চাকরি করেন, আপনি ডাটাগুলো কালেকশন করে নিয়ে আসছেন, আপনি ডাটাগুলো কালেক্ট করে আপনার যে সুপিরিয়র অথরিটি বা বস তার হাতে দিচ্ছেন, সে হচ্ছে এগুলো ইউজ করে মডেলিং করবে। এখন আপনার বসের তো ডাউট হইতে পারে যে আপনি কি অ্যাকচুয়ালি আসলে ডাটাগুলো ঠিকভাবে কালেক্ট করছেন নাকি নিজে বাসায় বসে ফর্মগুলো ফিল আপ করে ফেলছেন। তার এরকম মনে হইতে পারে না? তো সে কি করবে তখন? সে হচ্ছে ভ্যালিডেশন টেস্ট করবে। অথবা এমন হইতে পারে যে আপনারা একটা অর্গানাইজেশনের মনে করেন এরকম বড় কোনো পজিশনে আছেন, আপনারা মডেলিং করবেন, আপনার আন্ডারে যারা চাকরি করে তারা হচ্ছে এরকম হাউস হোল্ড ডাটা কালেক্ট করে নিয়ে আসছে। তারা কি আসলে ডাটাগুলো ঠিকভাবে কালেক্ট করছে নাকি তারা 2 নম্বরই করে নিজেরা ফর্মগুলো ফিল আপ করছে? এটা বুঝতে হলে আপনাকে 3 ধরনের ভ্যালিডেশন টেস্ট করতে হবে। ঠিক আছে, 1, 2, 3। এই ভ্যালিডেশন টেস্টগুলো কি কি? The first simply considers the consistency of the data by a field visit, normally done after data entry stage. মানে প্রথমটা হচ্ছে আপনি জাস্ট কি করবেন, র্যান্ডমলি যতগুলা বাসা থেকে বা যতগুলা ফ্যামিলি থেকে ডেটা কালেক্ট করে নিয়ে আসছে, র্যান্ডমলি যে কোনো একটা ফ্যামিলিতে যাবেন, ফিল্ড ভিজিট করবেন, গিয়ে হচ্ছে কথা বলে দেখবেন যে তাদের ইনফরমেশন গুলা আপনার আন্ডারে যারা চাকরি করে তারা আপনাকে যে ফর্ম গুলা ফিল আপ করে এনে দিচ্ছে তার সাথে ম্যাচ করতেছে কিনা। তাইলে আপনি বুঝতে পারবেন যে এখানে কোনো ঘাপলা আছে নাকি ঘাপলা নাই। সাপোজ আপনাদের 20 জনের ফ্যামিলি এরকম হাউস হোল্ড ডাটা আমার কাছে আছে, আমি র্যান্ডমলি মনে করেন ঝলকের বাসায় গেলাম, আমি গিয়ে ঝলকের সাথে কথাবার্তা বললেই বুঝতে পারবো যে আমি ওর বাসায় যে লোক পাঠাইছিলাম ওই লোকরা ঠিক মতো ডাটা কালেকশন করছে নাকি কোনো 2 নাম্বারই করছে। তো প্রথমটা গেল কি ফিল্ড ভিজিট। ঠিক আছে, যে এরকম যে কোনো একটা ফ্যামিলির সাথে বা যে কোনো 2-3টা ফ্যামিলির সাথে হচ্ছে র্যান্ডমলি কথা বলবো আমরা। সেকেন্ডটা দেখেন যে the second validation is done by choosing a computational check of the variables। আচ্ছা, সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে computational check of the variables। Example কি? If age of a person is shown some high unrealistic value like 150, মানে হচ্ছে আপনি জাস্ট প্রত্যেকটা ভ্যালু একবার ক্রস চেক করে দেখবেন যেখানে কোনো আনরিয়েলিস্টিক ভ্যালু আছে নাকি। ঠিক আছে, যেমন মনে করেন একজন চাকরি করে, লেখা আছে যে ফ্যামিলিতে এরকম একজন মেম্বার আছে যে হচ্ছে চাকরি করে, তার বয়স হচ্ছে 5 বছর। আপনি তাইলে বুঝতে পারতেছেন যে ডাটাগুলা ভুল আছে। আবার মনে করেন কোন একজন ফ্যামিলি মেম্বারের বয়স দেখাচ্ছে 200 বছর, আপনি বুঝতে পারেন যেটা আসলে সম্ভব না। জাস্ট এরকম মানে ভ্যালুগুলো একবার চোখ বুলায় দেখতে হবে, এরকম কোনো উল্টা পাল্টা বা মানে অ্যানোমেলাস বা কি বলবো কোনো বড় ধরনের কোনো অ্যানোমালি আছে নাকি ডাটার মধ্যে। ঠিক আছে, আর 3 নাম্বারটা হচ্ছে কি, দিস লাস্ট ইজ আ লজিক্যাল চেক done for the internal consistency of the data. For example, if the age of a person is less than 18 years, then he cannot have a driving license. Once these corrections are done, the data is ready to be used in modeling. 3 নম্বর চেকটা হচ্ছে দেখেন যে আপনি মনে করেন যে একটা লজিক্যাল চেক, যে আপনি লজিক্যালি সবকিছু মিলাই দেখবেন। সাপোজ একটা ফ্যামিলিতে একজন 18 বছরের বা 18 বছরের নিচে মনে করেন 15 বছর এরকম একটা ছেলে আছে, বাট দেখাচ্ছে তার কাছে কি আছে, ড্রাইভিং লাইসেন্স আছে। তার মানে এটা নরমালি কি মানে এটা হইতে পারে না, আসলে এটা ভুল। কারণ ড্রাইভিং লাইসেন্স হইতে হইলে মিনিমাম মনে হয় বাংলাদেশের নিয়ম হচ্ছে কি 18 বছর হইতে হবে। তো এরকম যদি লজিক্যালি কোনো কিছু মিসম্যাচ করে বুঝতে হবে কি ডাটা আসলে ভ্যালিড না, ডাটার মধ্যে এরর আছে। তো এই 3টা চেক দিতে হবে ডাটাকে কি করার জন্য, ডাটাকে ভ্যালিডেট করার জন্য। কি কি? ফিল্ড ভিজিট করতে হবে, কম্পিউটেশনাল চেক মানে কোন উল্টাপাল্টা বিদঘুটা টাইপের ভ্যালু আছে নাকি, যে কারো বয়স 200, 300, 500 বছর এরকম কোন উল্টাপাল্টা ভ্যালু আছে নাকি, এই জিনিসটা চেক করতে হবে। আর হচ্ছে লজিক্যালি দেখতে হবে যে প্রত্যেকটা জিনিস ঠিক আছে নাকি। ওকে, এই 3টা হচ্ছে আমাদের ভ্যালিডেশন, মানে ভ্যালিডেশন অফ রেজাল্ট গেল। তাহলে আমাদের ডাটা এখন হচ্ছে কি প্রিপেয়ার। এই 3টা কাজ করার পরে আমাদের কাছে এখন যে ডাটাগুলো আছে এগুলো আমরা চাইলে কি করতে পারি, we can use those data for modeling। আচ্ছা, এইবার হচ্ছে দেখেন আদার সার্ভে। এতক্ষণ তো আমরা কথা বললাম হচ্ছে কোন টাইপের সার্ভে নিয়ে, এই হাউস হোল্ড সার্ভে ডাটা কিভাবে কালেক্ট করতে হয়, কিভাবে কোশ্চেনের ডিজাইন করতে হয়, ডাটা কালেকশন করার সময় কি কি মাথায় রাখতে হবে, এবং আফটার ডেটা কালেকশন হোয়াট কাইন্ড অফ চেকস উই হ্যাভ টু মেক টু ভ্যালিডেট দি ডাটা ফর মডেলিং পারপজ। মানে কি কি স্টেপ বা কি কি প্রসিডিউর ফলো করে we can make our data usable, we can make the raw data usable। 3টে স্টেপের কথা বললাম, একটা হচ্ছে কি ডাটা কারেকশন, ডাটা এক্সপানশন, ডাটা ভ্যালিডেশন। এই 3টে স্টেপের পরে
আমরা আমাদের ডাটাগুলো হচ্ছে মডেলিং এর কাজে ইউজ করতে পারবো। বাট এই হাউস হোল্ড সার্ভে ছাড়াও, মানুষের বাসায় গিয়ে গিয়ে কথা বলা ছাড়াও আরো বিভিন্ন টাইপের সার্ভে আছে, ঠিক আছে? এই সার্ভেগুলো কি কি আমরা আজকে একটু দেখবো। দেখেন, in addition to the household survey, these other surveys are needed for complete modeling involving 4-stage models. আচ্ছা, এই সার্ভেগুলো আমরা কেন করব? আমরা অলরেডি বলছি যে আমরা আমাদের এই ট্রান্সপোর্টেশন প্ল্যানিং কোর্সটাতে সবচাইতে বেশি ফোকাস করব হচ্ছে ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং এর উপরে। মানে আমরা 4 স্টেপ যে মডেলিংটা আছে, ট্রিপ জেনারেশন, ট্রিপ ডিস্ট্রিবিউশন, মোডাল স্প্লিট আর হচ্ছে ট্রিপ অ্যাসাইনমেন্ট, 4টা স্টেপ আছে আমাদের 4 স্টেপ মডেলিং এ। আমি সংক্ষেপে সবগুলো স্টেপ একটু লিখি। ট্রিপ জেনারেশন, ট্রিপ ডিস্ট্রিবিউশন, মোডাল স্প্লিট আর হচ্ছে কি ট্রিপ অ্যাসাইনমেন্ট। এখন আপনি হাউস হোল্ড ডাটা থেকে আপনি ট্রিপ জেনারেশন পাচ্ছেন। এই স্টেপের মডেলিং এর কাজগুলো আপনি হাউস হোল্ড ডাটা যেগুলো আপনি মানুষের বাসায় গিয়ে গিয়ে কালেক্ট করছেন, আপনি ইউজ করে এই স্টেপে আপনি মডেলিং করতে পারতেছেন। ট্রিপ জেনারেশন স্টেপে মোডাল স্প্লিট, আপনি কে কোন মাধ্যমে যাতায়াত করে, আপনি হাউস হোল্ড ডাটাগুলো হচ্ছে এই স্টেপে ইউজ করতে পারতেছেন। কারণ হচ্ছে আপনি কিন্তু হাউস হোল্ড ডাটার মধ্যে ভেহিকেল ওনারশিপ, টু হুইলার মানে কার গাড়ি আছে, কার মোটরসাইকেল আছে, এই ইনফরমেশন গুলো কিন্তু আপনি কালেক্ট করে নিয়ে আসতেছেন। তার মানে কে কোন মোড ইউজ করে ট্রাভেল করে, আপনি এই মডেলিং গুলা ওই হাউস হোল্ড ডাটা থেকে করতে পারবেন। বাট এই যে ট্রিপ ডিস্ট্রিবিউশন, মানে আপনার যদি এরকম, আপনি যদি কুমিল্লা শহরকে অনেকগুলা জোনে ভাগ করেন, 1 2 3 4 5 6, কোন জোন থেকে কোন জোনে কতগুলা ট্রিপ যাচ্ছে আর কোন জোন থেকে কোন জোনে কতগুলা ট্রিপ আসতেছে, এই ট্রিপ ডিস্ট্রিবিউশন স্টেপটাতে মানে এই ইনফরমেশন গুলা কাজে লাগবে। তার মানে কোন জোন আসলে কোন ট্রিপের জন্য অরিজিন আর কোন জোন আসলে কোন ট্রিপের জন্য ডেস্টিনেশন, এই ইনফরমেশন গুলো আমাদের জানা থাকলে আমরা এগুলা এই ট্রিপ ডিস্ট্রিবিউশন এই সেকেন্ড স্টেজটাতে ইউজ করতে পারবো। তার মানে আমাদেরকে মানে আরো কিছু এক্সট্রা সার্ভে করতে হবে এই ট্রিপ ডিস্ট্রিবিউশন আর ট্রিপ অ্যাসাইনমেন্ট এই দুইটা স্টেজে ব্যবহার করার জন্য। তো দেখেন যে প্রথম মানে হাউস হোল্ড সার্ভের বাইরেও আরো এডিশনাল যে সার্ভে গুলা করা হয়, তার মধ্যে প্রথমটা হচ্ছে ওডি সার্ভে। ওডি সার্ভে মানে হচ্ছে কি, অরিজিন destination survey. Sometimes for small studies or to get a feel of the OD pattern without doing elaborative survey, work space interviews are conducted to find the origin destination of employee in a location. Although they are biased in terms of destination, they are random in terms of the mode of travel. আচ্ছা দেখেন, এই ওডি সার্ভে একটা হচ্ছে আপনি রাস্তার পাশে দাঁড়ায় আপনার সামনে দিয়ে যখন বিভিন্ন ভেহিকেল যাবে, আপনি গাড়িগুলো থামায় গাড়ির যে প্যাসেঞ্জার তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি কোত্থেকে আসতেছেন, হোয়াট ইজ ইউর অরিজিন, এবং আপনি কোথায় যাবেন, যে হোয়াট ইজ ইউর ডেস্টিনেশন। আপনি এভাবে কাজটা করতে পারেন, বাট এভাবে ওডি সার্ভে করাটা হচ্ছে টাইম কনজিউমিং। তো নরমালি যদি আপনি মানে চান যে আপনি আপনার এই ট্রাভেল ট্রিপ ডিস্ট্রিবিউশন মডেলিং করার জন্য আপনার কিছু ওডি ডাটা বা অরিজিন ডেস্টিনেশন ডাটা লাগবে, আপনি কিছু অল্প পরিমাণে ডাটা হচ্ছে কালেক্ট করতে পারেন এবং ওইগুলোকে পরে এক্সপান্ড করে আপনি আপনার অরিজিনাল ডাটাকে রিপ্রেজেন্ট করতে পারেন। বাট এই অল্প ডাটা কালেক্ট করার শর্টকাট সিস্টেমটা কি? শর্টকাটটা হচ্ছে আপনি এরকম অফিসে যাবেন, মানে যে অফিসে বিভিন্ন মানুষজন চাকরি করতেছে, এই অফিসে গেলে দেখেন এদের প্রত্যেকের ডেস্টিনেশনের ব্যাপারে আপনি কিন্তু আগের থেকে জানেন, কারণ এদের প্রত্যেকের ডেস্টিনেশন কি। সাপোজ আপনি মতিঝিলে গেছেন, ঢাকার মতিঝিলের বিভিন্ন অফিসে আপনি গেছেন, তাহলে আপনি অফিসে গিয়ে যতগুলা লোকের সাথে কথা বলতেছেন তাদের প্রত্যেকের ডেস্টিনেশন কি, মতিঝিল। তার মানে তাদেরকে আপনার তাদের ডেস্টিনেশন নিয়ে জিজ্ঞেস করার কোনো দরকারই নেই। আপনি খালি জিজ্ঞেস করবেন ভাই আপনারা কোত্থেকে আসছেন। কেউ বলবে সে হচ্ছে মগবাজার থেকে আসছে, কেউ বলবে সে ধানমন্ডি থেকে আসছে, কেউ বলবে সে মহাখালী থেকে আসছে। এক একজন তাদের এজ এ অরিজিন তাদের বাসার ঠিকানা বলবে, তাহলে আপনি তাদের অরিজিনও পেয়ে গেলেন, ডেস্টিনেশনও পেয়ে গেলেন। বাট এই ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে তাদের যে ডেস্টিনেশন, এই ডেস্টিনেশনটা বায়াসড হবে। বায়াসড কেন হবে? কারণ আপনি তো তাদের ডেস্টিনেশনটা তাদেরকে জিজ্ঞেস করতেছেন না, আপনি তাদের অফিসে গিয়ে অটোমেটিক ধরেই নিচ্ছেন যে তারা সকালবেলা বাসা থেকে বের হয়ে অফিসে আসে। এখন সে তো বাসা থেকে বের হয়ে অফিসে ডিরেক্টলি নাও আসতে পারে,
সে তো বাসা থেকে বের হয়ে ফার্স্টে কোনো একটা বাজারে গিয়ে তার ফ্যামিলির জন্য বাজার করতে পারে, তারপর সে অফিসে আসতে পারে। অথবা সে মনে করেন বাসা থেকে বেরোয় কোনো একটা মানে শপিং মলে গিয়ে কিছুক্ষণ মার্কেট মানে মানে কি বলবো মানে কেনাকাটা মানে জামা কাপড় কিনলো, জামা কাপড় কিনে তারপর সে অফিসে আসলো, এরকমও তো হইতে পারে। বাট মানে এই প্যাটার্নটা বা এই ধরনের ওডি সার্ভের প্রবলেম হচ্ছে কি, তার ডেস্টিনেশনটা বায়াসড হয়ে যায়। কারণ আপনি তাকে জিজ্ঞেস করতেছেন না যে ভাই অ্যাজ এ ডেস্টিনেশন তুমি কি মানে অফিসে আসতেছো নাকি তুমি অন্য কোথাও যাচ্ছ আগে। কারণ আপনি ধরেই নিচ্ছেন সে তার অরিজিন হচ্ছে তার বাসা আর তার ডেস্টিনেশন হচ্ছে তার অফিস। আপনি কাজ কমানোর জন্য এটা ফিক্স করে নিচ্ছেন, বাট এখান থেকে একটা মানে ভুল হতে পারে, এবং ভুলটা হচ্ছে কি আশা করি বুঝতে পারছেন। আর হচ্ছে তাদের মোড অফ ট্রাভেল, মানে তারা কোন মাধ্যমে ট্রাভেল করে। এই ক্ষেত্রে দেখা যায় যে সবাই র্যান্ডমলি আনসার দেয়, যে পাবলিক ট্রান্সপোর্টে দেখা যায় যে তারা বেশিরভাগ বলে যে আমরা পাবলিক বাসে ট্রাভেল করি। বাট এরকমও তো হইতে পারে অনেক সময় আপনার সকালবেলা মানে বাসা থেকে বেরোতে দেরি হয়ে গেছে, পাবলিক বাসে আসতে গেলে সকাল 9টার মধ্যে অফিসে আসতে পারবে না, একটা সিএনজি ভাড়া করে অফিসে চলে আসতেছে, এরকমও তো হয় অনেক সময়। তো ট্রাভেল মোডের ক্ষেত্রে তারা আসলে একটা র্যান্ডম আনসার দেয়। দেখা যাচ্ছে যে এক এক দিন এক একজন এক এক ভাবে ট্রাভেল করতেছে, কোনোদিন হয়তো পাবলিক বাসে আসতেছে, কোনোদিন হয়তো সিএনজি করে আসতেছে, কোনোদিন হয়তো নিজের পার্সোনাল গাড়িতে করে আসতেছে। বাট দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য ডে যদি সে পাবলিক বাসে করে আসে, সে একটা র্যান্ডম আনসার দিবে যে আমি পাবলিক বাসে আসি। ঠিক আছে, তো এই এই ধরনের মানে ওডি সার্ভে করার সময় এই জিনিসগুলো হইতে পারে। একটা হচ্ছে ইনফরমেশনটা বায়াসড হইতে পারে, তার ডেস্টিনেশনটা ইট ক্যান বি বায়াসড, আর হচ্ছে মোড অফ ট্রাভেল ক্যান বি মানে র্যান্ডমাইজড। ওকে, আশা করি ওডি সার্ভে কি জিনিস বুঝতে পারছেন। এবার দেখেন রোড সাইড ইন্টারভিউ। দেখেন, these provide trips not registered in a household survey, specially external internal trip. This involves asking question to a sample of drivers and passengers of vehicle crossing a particular location. আচ্ছা দেখেন, মনে করেন এইটা হচ্ছে আপনার কুমিল্লা শহর, এটার মধ্যে এরকম কিছু জোন আছে, জোন 1, জোন 2, জোন 3, জোন 4। এখন আপনি এই আপনার স্টাডি এরিয়া কতটুকু, আপনার স্টাডি এরিয়া হচ্ছে এতটুকু, আপনি আপনার স্টাডি এরিয়ার মধ্যে বিভিন্ন জোনে বিভিন্ন ফ্যামিলির সাথে গিয়ে গিয়ে কথা বলতেছেন। তার মানে ইন্টারনাল যে ট্রিপ গুলা হবে, এগুলা কি হবে, 1 থেকে 2 হইতে পারে, 2 থেকে 1 হইতে পারে, 2 থেকে 3 হইতে পারে, 2 থেকে 4 হইতে পারে, 4 থেকে 2 হইতে পারে, ইন্টারনাল ট্রিপ। এই ট্রিপ গুলা কিন্তু আপনার মিস হচ্ছে না, কারণ আপনি আপনার স্টাডি এরিয়ার ভিতরে প্রত্যেকটা ফ্যামিলির সাথে গিয়ে চেষ্টা করতেছেন কথা বলার জন্য, বা একটা টোটাল পপুলেশনের একটা পার্টিকুলার পার্সেন্টেজের সাথে আপনি গিয়ে কথা বলার চেষ্টা করতেছেন। কিন্তু যেই ট্রিপ গুলা ইন্টারনাল, মনে করেন আপনার কুমিল্লা শহরের আশেপাশের কোনো গ্রাম থেকে কোনো একটা ফ্যামিলি ডাক্তার দেখাইতে কুমিল্লা শহরে আসছে, আপনি যখন কুমিল্লা শহরের ভিতরের ফ্যামিলি গুলোর সাথে কথা বলতেছেন, তখন এই যে একটা ফ্যামিলি কুমিল্লা শহরের বাইরে থেকে ইন্টারনাল ট্রিপ প্রডিউস করছিল, কুমিল্লা শহরে আসছিল এসে আবার চলে গেছে, আপনি কি তাদের ইনফরমেশনটা পাচ্ছেন? এখানে পাচ্ছেন না। আপনার এই ইন্টারনাল ট্রিপটা হচ্ছে মিসিং হচ্ছে। এই ইন্টারনাল টাইপের ট্রিপ গুলো যেন মিসিং না হয়, এই জন্য হচ্ছে রোড সাইড ইন্টারভিউ নেওয়া হয়। রাস্তার পাশে দাঁড়ায় থাকবেন, সামনে দিয়ে গাড়ি যাবে, র্যান্ডমলি কয়েকটা গাড়ি থামাবেন, থামায় হচ্ছে গাড়ির ড্রাইভারের সাথে প্যাসেঞ্জারের সাথে আপনি কথা বলবেন। ঠিক আছে, আচ্ছা। এবং কথা বলার টাইম একটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখেন যে আনলাইক হাউস হোল্ড সার্ভে, the respondent will be asked with few question like origin, কোত্থেকে আসতেছেন, কোথায় যাচ্ছেন, ডেস্টিনেশন এন্ড ট্রিপ পারপোজ। আপনার এই ট্রিপের উদ্দেশ্য কি, আপনি কি ঘুরতে যাচ্ছেন, আপনি কি শপিং করতে যাচ্ছেন, আপনি কি অফিসে যাচ্ছেন, নাকি আপনি ডাক্তার দেখাতে যাচ্ছেন, মানে তার ট্রিপের পারপোজটা তাকে জিজ্ঞেস করতে হবে। এবং হাউস হোল্ড সার্ভে করার সময় কিন্তু আমরা অনেক ইনফরমেশন জিজ্ঞেস করব, যে আপনার বাসায় ফ্যামিলি মেম্বার কয়জন, কার বয়স কত, কে পড়ালেখা করে, কে চাকরি করে, কে পুরুষ, কে মহিলা, বাসায় গাড়ি কয়টা আছে, সাইকেল কয়টা আছে, তারপর হচ্ছে এই বাড়িটা কি আপনার নিজের বাড়ি নাকি ভাড়া বাড়ি, মানে 14 রকমের কোশ্চেন করবো আমরা হাউস হোল্ড সার্ভে করার সময়। বাট রোড সাইড ইন্টারভিউ নেওয়ার সময় আমরা চেষ্টা করব খুব কম কোশ্চেন করতে, জাস্ট সে কোত্থেকে আসছে, কোথায় যাচ্ছে, তার ট্রিপের উদ্দেশ্য কি, খুব কম কোশ্চেন করব। কারণ হচ্ছে রাস্তার পাশে একজন ড্রাইভার গাড়ি দাঁড়া করায় আপনার সাথে খাজুরে আলাপ করার মতো তার কোনো আগ্রহ নাও থাকতে পারে, সে আপনার কোশ্চেনের আনসার দিতে চাবে না। এজন্য যত কম সংখ্যক কোশ্চেন করা যাবে রোড সাইড ইন্টারভিউতে তত ভালো। আচ্ছা আচ্ছা, আদার ইনফরমেশন লাইক এজ, সেক্স এন্ড ইনকাম ক্যান অলসো বি অ্যাডেড। মানে আমরা যদি চাই তাদের বয়স, তাদের জেন্ডার, তাদের ইনকাম এগুলোও অ্যাড করতে পারি, বাট ইট শুড বি নোটেড দ্যাট রোড সাইড ড্রাইভার
will not be willing to spend much time for survey. মানে তারা আসলে আপনার সাথে কথা বলে টাইম নষ্ট করার জন্য অত একটা উৎসাহী হবে না, আপনার সার্ভেতে পার্টিসিপেট করার জন্য তাদের অত একটা ইচ্ছা থাকবে না, এটা স্বাভাবিক, বিকজ তারা হয়তো কোথাও যাচ্ছে, তারা তাড়াহুড়ার মধ্যে আছে। তো রোড সাইড ইন্টারভিউতে তাইলে চেষ্টা করতে হবে কোয়েশ্চেনের নাম্বার বা ইনফরমেশন যতটা সম্ভব কম বা মিনিমাম রাখা যায় নাম্বার অফ কোয়েশ্চেন, ততটাই বেটার আসলে। ওকে, এবার দেখেন যে কর্ডন এন্ড স্ক্রিন লাইন সার্ভে, এটা আমরা কিভাবে করব? আগে দেখেন যে আমাদের মনে করেন এইটা হচ্ছে স্টাডি এরিয়া, ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্টাডি এরিয়া। এখানে মনে করেন আগের থেকে হচ্ছে কিছু একটা মাঝখান দিয়ে কি আছে, একটা রিভার আছে, এই রিভারটা হচ্ছে মনে করেন এভাবে আমার পুরো স্টাডি এরিয়াটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলছে, এটা হচ্ছে রিভার। এই রিভারটাকে কি বলবো, এটাকে স্ক্রিন লাইন বলবো না? আর এখানে কর্ডন লাইন কোনটা? এই যে আমাদের স্টাডি এরিয়ার যে বাউন্ডারি, এই বাউন্ডারিটা হচ্ছে কি লাইন? এটা হচ্ছে কর্ডন লাইন। এখন দেখেন আমি আমার স্টাডি এরিয়াটাকে মনে করেন এরকম অনেকগুলা জোনে ভাগ করলাম, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, সাতটা জোনে মনে করেন ভাগ করলাম। এখন দেখেন আমাদের কর্ডন লাইন হচ্ছে আমাদের এই যে এক্সটার্নাল বাউন্ডারি, আর স্ক্রিন লাইন হচ্ছে আমাদের এই যে মাঝখানে যে রিভারটা আছে, রিভারটা হচ্ছে আমাদের পুরা শহরটাকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করে ফেলছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি মনে করেন আরো দুইটা জোন, জোন নাম্বার 8 আর জোন নাম্বার 9, এই দুইটা জোন হচ্ছে এজ এ স্টাডি এরিয়ার বাইরে এক্সটার্নাল জোন হিসেবে সিলেক্ট করলাম, কারণ আমি জানি যে এই জোন 8 থেকে আর 9 থেকেও বিভিন্ন টাইপের ট্রিপ বা নাম্বার অফ ট্রিপস হচ্ছে আমার এই কুমিল্লা শহরে আসে। এখন মনে করেন এটা হচ্ছে আমার এই 8 নাম্বার জোন থেকে আমার স্টাডি এরিয়াতে ঢুকার মানে একমাত্র গেটওয়ে বা পাথওয়ে, আর এটা হচ্ছে বাইর হওয়ার পাথওয়ে আমার আমার মানে আমার স্টাডি এরিয়া থেকে 9 নাম্বার জোনে যাওয়ার জন্য। আমি যেটা করতে পারি কর্ডন লাইন সার্ভে করার সময় আমি এখানে দাঁড়ায় থাকবো এবং আমি যেটা করব সেটা হচ্ছে এখানেও দাঁড়ায় থাকবো। আমি তো একসাথে দুই জায়গায় দাঁড়াইতে পারবো না, একজন মনে করেন এই জায়গায় দাঁড়াবে, আমার আরেকজন মনে করেন আমার কলিগ বা আমার টিম মেম্বার আমি এই জায়গায় দাঁড়া করে দিব। এখন যেটা হবে সাপোজ একটা গাড়ি মনে করেন, একটা গাড়ি হচ্ছে এদিক দিয়ে ঢুকছে, আমি কি করলাম গাড়িটার মানে এদিক দিয়ে ঢুকছে আর কি গাড়িটা, আমি হচ্ছে গাড়িটার লাইসেন্স প্লেটের নাম্বারটা মনে করেন মার্ক করে রাখছি, ঠিক আছে। এখন মনে করেন যে আমি গাড়িটা মানে গাড়িটা ঢুকছে মনে করেন সকাল 9টার সময় ঢুকছে আমার এরিয়াতে। এখন আমি দেখলাম যে গাড়িটা হচ্ছে আবার কি বলবো বিকাল 5টার সময় এই 8 নাম্বার জোন দিয়ে বা 8 নাম্বার গেটওয়ে দিয়ে হচ্ছে বাইরে চলে গেছে, এদিক দিয়ে বাইরে হয়ে গেছে। তাহলে আমি কি বুঝবো এই ট্রিপটা হচ্ছে একটা কোন ধরনের ট্রিপ? এটা হচ্ছে একটা এক্সটার্নাল ইন্টারনাল ট্রিপ না, তার মানে বাইরে থেকে কেউ একজন আমার স্টাডি এরিয়াতে আসছিল, বাট সে এসে কি করছে, সে হচ্ছে এসে চলে গেছে। এখন দেখেন সকাল 9টার সময় যে গাড়িটা আপনার এই 8 নম্বর জোনের গেটওয়ে দিয়ে ঢুকছে, আপনি তার লাইসেন্স নাম্বারটা লেখা রাখছেন, আপনার যে টিম মেম্বার এই 9 নম্বরের গেটওয়েতে আছে সেও যদি একই গাড়ির লাইসেন্স নাম্বার লিখে যে গাড়িটা এদিক দিয়ে বের হয়ে গেছে, যেদিক দিয়ে যে গাড়িগুলো এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, তাহলে কি বুঝবেন এটা কোন ধরনের ট্রিপ? যে বলতে পারবেন তাকে 2 মার্ক মানে বোনাস দেওয়ার ইচ্ছা আছে, দেখি কেউ বলতে পারেন কিনা। ইন্টারনাল এক্সটার্নাল কোনটা স্যার আরেকবার? মনে করেন এই 8 নাম্বার যে গেটওয়েটা আছে এদিক দিয়ে হচ্ছে একটা গাড়ি সকালবেলা ঢুকছিল, আপনি হচ্ছে এই 8 নাম্বার গেটওয়েতে দাঁড়ানো, আপনি গাড়িটার লাইসেন্স প্লেটের নাম্বারটা মার্ক করে রাখছেন। একই গাড়ির লাইসেন্স প্লেট মনে করেন এই 9 নাম্বার জোনে আপনার একটা বন্ধু দাঁড়ানো, সে দেখছে বিকালে গাড়িটা দিক দিয়ে বের হয়ে গেছে, বিকালে না মনে করেন যে গাড়িটা ঢুকছে 9টার সময় দিক দিয়ে, গাড়িটা হচ্ছে 9:30 বা 10 মানে 10টার দিকে হচ্ছে এদিক দিয়ে বের হয়ে গেছে, ঠিক আছে। তাইলে বলেন তো মানে এটা তাইলে কোন ধরনের ট্রিপ ছিল? এক্সটার্নাল এটা কে বলছে?
এক্সটার্নালটা কে বলছেন? স্যার আমি স্যার। আইমান, জি স্যার। হ্যাঁ এটা এক্সটার্নাল ট্রিপ। তার মানে হচ্ছে বাইরে থেকে আসছে এবং সে মানে বাইরে চলে গেছে, এটা হচ্ছে এক্সটার্নাল ট্রিপ। এটা কিন্তু এক্সটার্নাল ইন্টারনাল বা ইন্টারনাল এক্সটার্নাল। আইমান আমাকে মনে করাই দিন, আপনাকে 2 মার্ক বোনাস দেওয়া হবে, ঠিক আছে? Thank you. মনে করাই দিন, এটা হচ্ছে এক্সটার্নাল ট্রিপ। আচ্ছা, তাহলে আপনি যদি এরকম কর্ডন লাইন সার্ভে করেন, তাহলে হচ্ছে আপনি কোন ট্রিপ গুলা বাইরে থেকে হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল ছিল আর কোনগুলা বাইরে থেকে এক্সটার্নাল ছিল, আপনি এই ধারণাগুলো পেয়ে যাবেন। আবার স্ক্রিন লাইন সার্ভে যদি করেন, তাহলে আপনি কি বুঝবেন যে মনে করেন আপনি এরকম পুরো স্টাডি এরিয়াটাকে বিভিন্ন জোনে ভাগ করে ফেলছেন। স্ক্রিন লাইনে হচ্ছে আপনি এরকম দাঁড়ায় সার্ভে করতেছেন, তাহলে জোন 1 থেকে জোন 7 এ কি আসতেছে, জোন 1 থেকে 3 তে কি আসতেছে, মানে এই ডাটাগুলো হচ্ছে আপনি এই কর্ডন লাইন আর স্ক্রিন লাইন সার্ভে থেকে পাইতে পারেন। মানে প্রসিডিউর সিমিলার, বাট আপনি একবার দাঁড়াবেন হচ্ছে কর্ডন লাইন বরাবর, আরেকবার দাঁড়াবেন হচ্ছে কি স্ক্রিন লাইন বরাবর। স্যার প্রত্যেকটা সার্ভে কি স্যার এক্সটার্নাল থেকে শুরু করতে হবে না, চাইলে ইন্টারনাল থেকে করা যাবে? ইন্টারনাল থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে কর্ডন লাইন এবং স্ক্রিন লাইন সার্ভে কি জিনিস আশা করি বুঝতে পারছেন। এবং এই কর্ডন লাইন এবং স্ক্রিন লাইন সার্ভে গুলো হচ্ছে আমাদের ওই যে সেকেন্ড স্টেপটা কি ছিল, ট্রিপ জেনারেশন, ট্রিপ ডিস্ট্রিবিউশন। সেকেন্ডটা ছিল ট্রিপ ডিস্ট্রিবিউশন, আর একদম 4 নাম্বারটা ছিল কি ট্রিপ অ্যাসাইনমেন্ট। এই দুইটা স্টেপে ডাটা ক্যালিব্রেশন বা মডেল ক্যালিব্রেশন করতে আমাদের এই সার্ভে টাইপ বা এই টাইপের সার্ভে ডাটাগুলো হচ্ছে আমাদেরকে ইউজ করতে হবে। তো আই হোপ আজকে মানে আমি আর নতুন কিছু পড়াবো না, আজকে ক্লাস এতটুকুই, বাট জিনিসগুলো আশা করি বুঝতে পারছেন। আজকে অনেক কোয়েশ্চেন করবো, আজকে অ্যাটেন্ডেন্স দেওয়ার টাইম হচ্ছে জিজ্ঞেস করে অ্যাটেন্ডেন্স দিব যে সবকিছু বুঝছেন কিনা, ঠিক আছে? আমরা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল কথাবার্তা মোটামুটি মানে শেষ করতে পারছি, আরো কিছু থিওরি আছে, বাট নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা ইনশাআল্লাহ ম্যাথ শুরু করব। আমরা নেক্সট ক্লাস হচ্ছে ট্রিপ জেনারেশন, আমাদের 4 স্টেপ মডেলিং এর প্রথম স্টেপ আমরা ইনশাআল্লাহ পরশুদিন থেকে দেখতে পারবো আশা করি। আর কালকে 12টার সময় ইনশাআল্লাহ প্রফেশনাল, সরি কালকে 12টা না, কালকে কয়টার সময়, রাত 9টার সময় হচ্ছে প্রফেশনাল প্র্যাকটিস ক্লাস নিব, ঠিক আছে? এখন হচ্ছে আমি আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো নিব এবং আমাকে হচ্ছে একটু চেষ্টা করতে হবে বলার জন্য। আসলে আমি রেকর্ডিংটা বন্ধ করে দিই।